আজকের গল্পটা একটু অন্যরকম, সবার জন্যই, কিন্তু তাও একটু অন্যরকম। আজকের গল্প ও হেনরির কাউন্ট এবং ঘনিষ্ঠ অতিথি। এটা একটা অনুবাদ গল্প, সেই নিয়েই আজকের গল্প ও হেনরির কাউন্ট এবং ঘনিষ্ঠ অতিথি। অ্যান্ডি ডোনোভান প্রতিদিন সন্ধেবেলায় তার ডিনার খেয়ে নিতে ভালোবাসেন। তিনি থাকেন সেকেন্ড অ্যাভিনিউয়ের এক বাড়িতে। তার ঘর আসবাবপত্রে সাজানো। এক সন্ধ্যায় ডিনারের সময় তিনি দেখা পেলেন নতুন এক অতিথির। তিনি এক যুবতী, নাম মিস কনওয়ে। মিস কনওয়ে রোগা এবং শান্ত প্রকৃতির। সে সাদাসিধে বাদামি রঙের একটা পোশাক পরেছিল। বোধহয় তার ডিনার ব্যতীত অন্য ব্যাপারে অত্যন্ত অল্পই আকর্ষণ ছিল, কিন্তু আজ তার ডিনার তাকে খুব বেশি আকর্ষণ করতে পারেনি। সে মিস্টার ডোনোভানের দিকে তাকিয়ে নিজের নাম জানালো এবং তারপর আবার খাওয়া শুরু করলো। মিস্টার ডোনোভানের মৃদু হাসি সকলেই খুব পছন্দ। তিনি তার দিকে তাকিয়ে হাসলেন এবং তারপর তার সম্পর্কে আর কোনো ভাবনা মনে স্থান দিলেন না। 2 সপ্তাহ পর বাড়ির বাইরে বসে অ্যান্ডি সন্ধ্যের ঠান্ডা আমেজ উপভোগ করছিলেন। তিনি তার পেছন থেকে চলাফেরার শব্দ শুনতে পেলেন। তিনি তার মাথা পেছনের দিকে ঘোরালেন এবং আবার সঙ্গে সঙ্গেই তার সামনের দিকেও ফিরিয়ে নিলেন, কিন্তু এই শব্দটা হলোই। খানিকক্ষণ বাদে আবার মাথার পেছন দিকে ফেরালেন ও তখন আর সামনের দিকে ফেরাতে পারলেন না। মিস কনওয়ে দরজা দিয়ে বেরিয়ে আসছেন। মোলায়েম পাতলা কাপড়ে তৈরি নরম রাত্রির মতো একটা কালো পোশাক পরেছে। তার টুপির রঙও কালো। সে হাতে পরেছে কালো রঙের গ্লাভস। তার গোটা শরীরে কোথাও সাদা অথবা অন্য কোনো রঙের বিন্দুমাত্র আভাস নেই। সবকিছুই কালো। হয়তো তার পরিবারের কেউ মারা গেছে। মিস্টার ডোনোভান সে সম্পর্কে একেবারে নিশ্চিত। তার ঘাড়ের পেছন ঢাকা পড়েছে গাঢ় সোনালী রঙের নরম এবং ঘন চুলে। তার মুখ প্রকৃতপক্ষে সুন্দর নয়, কিন্তু তার দীঘল ধূসর রঙের চোখ দুটো আরো অনেক সুন্দর করে তুলেছে। বিষণ্ণতার অভিব্যক্তি নিয়ে সে বিশাল আকাশের দিকে তাকালো। সবকিছুই কালো। পাঠক, শ্রোতা, এরা সবাই তাকে নিয়ে একটু ভাবুন। সবকিছুই কালো এবং সেই সোনালী চুল দূর থেকে বিষণ্ণতায় জড়ানো দেখাচ্ছে। মিস্টার ডোনোভান হঠাৎ মিস কনওয়ে সম্পর্কে চিন্তা করার সিদ্ধান্ত নিলেন। তিনি উঠে দাঁড়ালেন। খুবই সুন্দর উজ্জ্বল সন্ধ্যা, মিস কনওয়ে, তিনি বললেন। মিস কনওয়ে উত্তর দিল, যাদের একে উপভোগ করার মতন হৃদয় আছে শুধু তাদের কাছেই এটা সুন্দর, বলে তিনি ধীরে ধীরে একটি গভীর নিঃশ্বাস ছাড়লেন। আমি আশা করি আপনার কেউ নয়, বা আপনার পরিবারের কেউ নয়। নিশ্চয়ই কেউ এরকম মারা যাননি, মিস্টার ডোনোভান বললেন। মৃত্যু গ্রাস করেছে, বলল মিস কনওয়ে। আমার পরিবারের কাউকে নয়, কিন্তু একজনকে। আমি আপনাকে নিশ্চয়ই বলবো না আমার যন্ত্রণার কথা, মিস্টার ডোনোভান। কেন নয় মিস কনওয়ে? সম্ভবত আমি বুঝতে পারবো। মিস কনওয়ে হাসলেন এবং তখন যখন তার মুখে কোনো হাসি ছিল না, তার থেকেও তার মুখটা আরো বিষণ্ণ হয়ে উঠল। সে বলল, হাসি খুশিতে ভরে থাকুন এবং সমস্ত পৃথিবী আপনার কাছে আনন্দময় হোক, কিন্তু পৃথিবী বিষণ্ণতার প্রতি আদৌ মনোযোগী নয়। আমি তা জেনেছি মিস্টার ডোনোভান। এই শহরে আমার কোনো বন্ধু নেই, কিন্তু আপনি আমার প্রতি সহানুভূতি দেখিয়েছেন। এই জন্য আমি আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই।
তিনি কিছুই করেননি, শুধুমাত্র ডিনারের সময় তাকে লবণ দেওয়া ছাড়া। মিস্টার ডোনোভান বললেন, নিউ ইয়র্কে একা থাকা সহজ নয়, কিন্তু নিউ ইয়র্ক যখন আপনার কাছে আপন হয়ে উঠবে তখন সত্যিই সে আন্তরিক। আমরা কি পার্কে একটু বেড়াতে যেতে পারি? আপনার পক্ষে তা হয়তো ভালো হতে পারে। ধন্যবাদ মিস্টার ডোনোভান, আমি নিশ্চয়ই তা উপভোগ করতে পারবো যদি আপনি সঙ্গ দেন। কিন্তু আমি চাই না জানেন আমার বিষণ্ণতা দিয়ে আপনাকে বিষণ্ণ করে তুলতে। পার্কের খোলা দরজা দিয়ে তারা এগিয়ে গেলেন এবং নির্জনে বসার জায়গা খুঁজে পেলেন। মিস্টার কনওয়ে বললেন, আমরা খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। তিনি প্রকৃতই একজন কাউন্ট। ইটালিতে তার জমি এবং একটি বড় বাড়ি আছে। তার নাম কাউন্ট ফার্নান্দো মাজিনি। আমার বাবা তার সঙ্গে আমার বিয়ে দিতে চাইছেন না। একবার আমি পালিয়ে গিয়ে বিয়ে করার চেষ্টা করেছিলাম এবং আমার বাবা আমাকে অনুসরণ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। আমি ভয় পেয়েছিলাম তারা হয়তো গন্ডগোলে আটকে যাবেন, দুজনে মিলে বিবাদে আটকে যাবেন। এবং তারপর আমার বাবা হঠাৎ সম্মত হলেন। ফার্নান্দো ইটালিতে চলে গেল আমার জন্য সমস্ত আয়োজন করতে। আমার বাবা অত্যন্ত গর্ববোধ করেছিলেন। আমার নতুন পোশাকের জন্য ফার্নান্দো বেশ কয়েক হাজার ডলার দিতে চেয়েছিলেন, কিন্তু আমার বাবা নিতে রাজি হননি, শুধু গর্বই অনুভব করেছিলেন। যখন ফার্নান্দো চলে গেলেন আমি শহরে চলে এলাম। আমি একটা দোকানে কাজও করছি। 3 দিন আগে আমি ইটালি থেকে একটা চিঠি পেয়েছি, তাতে লেখা ফার্নান্দোকে মেরে ফেলা হয়েছে। সেই জন্য আমি কালো পোশাক পরেছি। মিস্টার ডোনোভান, ফার্নান্দের এই মারা যাওয়ার সাথে সাথেই আমার হৃদয়ও মরে গেছে জানেন। আমি আর কারুর সম্পর্কে আগ্রহী হয়ে উঠতে পারি না, না খাওয়া আর না আপনি। আপনাকে আপনার বন্ধুদের সাহচর্য থেকে দূরে সরিয়ে নেওয়া আমার উচিত নয়। যারা আপনার সাথে আনন্দে আছে, সময় কাটাচ্ছে, আনন্দে মেতে উঠবে, সুন্দরকে উপভোগ করতে পারবে, তাদের কাউকেই আলাদা করা ঠিক নয়। আমরা কি এখন বাড়ি ফিরে যাব? এখন যদি হঠাৎ করে কোনো মানুষ শোনে যে তার হৃদয় মরে গেছে, অবশ্যই না, সবাই তার ভেতর প্রাণের স্পন্দন ফিরিয়ে আনতে চাইবে। মিস্টার ডোনোভান বললেন, আমি অত্যন্ত দুঃখিত। না, আমরা এখনই ফেরার জন্য বাড়ির পথে হাঁটব না। এবং আপনি কখনোই বলবেন না এই শহরে আপনার কোনো বন্ধু নেই মিস কনওয়ে। আমি আপনার বন্ধু। আমি চাই আপনি আমাকে বিশ্বাস করবেন। মিস কনওয়ে বললেন, আমার কাছে তার ছবি আছে। তাকে একটা চেনের সঙ্গে রেখে আমি গলায় পড়ে থাকি। আমি কখনোই কাউকে দেখাই না, কিন্তু আমি আপনাকে দেখাবো মিস্টার ডোনোভান। আমি আপনাকে একজন প্রকৃত বন্ধু হিসেবে বিশ্বাস করি। মিস্টার ডোনোভান গভীর আগ্রহের সঙ্গে অনেক সময় ধরে ছবিটাকে দেখলেন। কাউন্ট ম্যাজিনির মুখ মনোযোগের দাবি করতে পারে। যথেষ্ট জ্ঞানের প্রভাবে উজ্জ্বল একজন সুখী এবং শক্তিশালী মানুষের মুখ যে অন্য মানুষের পথ প্রদর্শক হয়ে উঠতে পারে, সেটা মিস্টার ডোনোভান জানেন। মিস কনওয়ে বললেন, আমার ঘরে না আরো একটা বড় ছবি আছে। আমরা যখন ফিরে যাব আমি সেটা আপনাকে দেখাবো। ফার্নান্দোকে স্মরণ করা ছাড়া আমার যে আর কিছুই করার নেই, কিন্তু সে আমার মনে সব সময় বেঁচে থাকবে, আমি সে সম্পর্কে নিশ্চিত। মিস্টার ডোনোভান সিদ্ধান্ত নিলেন যে মিস কনওয়ের হৃদয়ে কাউন্টের জায়গায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন। তিনি বোধহয় ভাবতে চাননি তিনি ব্যর্থ হতে পারেন। তিনি বন্ধুত্বপূর্ণ হয়েই হৃদয়ের কাছে থাকবেন। তিনি মৃদু হাসিতে নিজেকে ভরিয়ে রাখবেন এবং মিস কনওয়েকেও। তারা যখন বাড়িতে ফিরে এলেন সে ছুটে চলে গেল তার ঘরে এবং কাউন্টের বড় ছবিটাকে নিয়ে এলো। মিস্টার ডোনোভান ছবিটাকে মনোযোগের সঙ্গে দেখছেন। তিনি কি ভাবছেন সেটা কিন্তু কেউই বুঝতে পারছে না। তিনি আমাকে এই ছবিটা দিয়েছেন। তিনি যে রাতে ইটালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মিস কনওয়ে উত্তেজনার সঙ্গে কথাটা বললেন। মিস্টার ডোনোভান,
আন্তরিকতার সঙ্গে বললেন, এক অদ্ভুত সুন্দর মানুষ। মিস কনওয়ে, আপনি কি আমার সঙ্গে আগামী রবিবার বিকেলে কনি দ্বীপে যেতে পারবেন? 1 মাস পর তারা 2nd অ্যাভিনিউয়ের বাড়িতে তাদের অন্যান্য অতিথিদের জানালেন যে তারা বিয়ে করতে চলেছেন। মিস কনওয়ে কিন্তু তখনও কালো পোশাক পরা ত্যাগ করেননি। 1 সপ্তাহ পরে দুজনে পার্কের ভেতরে সেই একই জায়গায় বসে আছেন। ডোনোভানের মুখ সারা দিন ধরে বিষণ্ণ ছিল। আজ রাতে তিনি এতই নিশ্চুপ রয়েছেন যে মিস কনওয়ে তাকে কারণ জিজ্ঞেস করতে বাধ্য হলেন। অ্যান্ডি, আজ রাতে তোমার কি কোনো অসুবিধে হচ্ছে? কিছুই না ম্যাগি। তুমি এরকম তো আগে কখনো ছিলে না, কি হয়েছে? গুরুত্বপূর্ণ কিছু না ম্যাগি। হ্যাঁ, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, আমি জানতে চাই। অন্য কোনো মেয়ে কি এ ব্যাপারে জড়িত? তুমি যদি তাকে চাও, কেন তুমি তার কাছে যাচ্ছ না? কেন তুমি তাকে বেঁধে নিচ্ছ না নিজের জীবনের সঙ্গে? অ্যান্ডি বুদ্ধিদীপ্ত ভঙ্গিতে বললেন, আমি তাহলে একটা কথা তোমাকে বলবো, কিন্তু তুমি বুঝতে পারবে না। তুমি কি মাইক সুলিভান সম্পর্কে কিছু শুনেছ? প্রত্যেকেই তাকে বিগ মাইক সুলিভান বলে ডাকে। ম্যাগি বলল, আমি কখনোই তার সম্পর্কে কিছু শুনিনি। কে সে? সে নিউ ইয়র্কের একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। সে 1 মাইল উচ্চতা বিশিষ্ট এবং সে এতই চওড়া যেন ইস্ট নদীর মতো। তুমি যদি বিগ মাইক সম্পর্কে কোনো রকম বিরূপ মন্তব্য করো, 10 লক্ষ মানুষ তোমার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত হয়ে উঠবে। এই বিগ মাইক আমার একজন বন্ধু, আমি শুধুমাত্র একজন সাধারণ মানুষ। কিন্তু মাইক সাধারণ মানুষের সঙ্গে যেমন ভাবে বন্ধুত্ব করে, ঠিক তেমন করেই একজন প্রতিপত্তি সম্পন্ন মানুষের সঙ্গেও। আমার সঙ্গে হঠাৎ আজ তার দেখা হয়ে গিয়েছিল। সে কি করেছিল বলে তোমার মনে হয়? আমার কাছে সে এসেছিল আমার সঙ্গে করমর্দন করতে। আমি তাকে বলেছি আমি আগামী 2 সপ্তাহের মধ্যে বিয়ে করতে চলেছি। সে বলল, অ্যান্ডি, আমি বিয়ের আসরে উপস্থিত থাকব। এই কথাই সে আমাকে বলেছিল। সে যা বলে পরিষ্কার করেই বলে যে সে আমার বিয়ের আসরে উপস্থিত থাকবে, এবং সবসময় সে তা করেও। যাকে যা বলে সে তাই করে। ম্যাগি, তুমি এ ব্যাপার বুঝতে পারবে না, কিন্তু আমাদের বিয়ের আসরে বিগ মাইক সুলিভানকে আমি পেতে চাই। ওর উপস্থিতি আমাকে অত্যন্ত মর্যাদা সম্পন্ন করে তুলবে। ম্যাগি বলল, তাহলে কেন তুমি তাকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছ না? জানাও। কারণ অবশ্য একটা আছে যে কেন আমি পারছি না। অ্যান্ডি বিষণ্ণতার সঙ্গে বলল, আমাকে কারণ জিজ্ঞাসা করো না, যেহেতু আমি তোমাকে বলতে পারবো না। ম্যাগি বলল, কিন্তু তুমি আমার দিকে তাকিয়ে হাসতেও কি পারো না? কয়েক মিনিট পরে অ্যান্ডি বলল, ম্যাগি, তুমি কি আমাকে তেমনই ভালোবাসো যেমন তুমি কাউন্ট ম্যাজিনিকে ভালোবাসতে? তিনি উত্তর পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করলেন, কিন্তু ম্যাগি কোনো উত্তর দিল না। এবং তারপর সে হঠাৎ তার মাথা অ্যান্ডির কাঁধের ওপর রেখে কাঁদতে শুরু করলো। সে তার হাত ধরে রেখেছে এবং চোখের জলে কালো পোশাক ভিজছে। ম্যাগি, ম্যাগি। নিজের যন্ত্রণার কথা ভুলে অ্যান্ডি বিহ্বল হয়ে ডাকল, আমাকে এ সম্পর্কে কিছু বলো। ম্যাগি বলল, অ্যান্ডি, আমি তোমাকে যা বলেছি তা সত্যি নয়। কাউন্ট বলে কেউ কখনো ছিলই না। এমন কোনো পুরুষ কখনোই ছিল না যার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। অন্য সব মেয়েদের রয়েছে ভালোবাসার জন্য পুরুষ। অ্যান্ডি, কালো পোশাকে আমাকে দেখতে ভালো লাগে। তুমি নিশ্চয়ই জানো আমার তেমনই পছন্দ। সুতরাং আমি এক দোকানে গিয়েছিলাম যেখান থেকে আমি সেসব ছবি কিনতে পারি, এবং কাউন্ট সম্পর্কে আমার সেই সব গল্প তার কোনো কিছুই সত্যি নয়। আমি বলেছিলাম সে মারা গেছে কারণ আমি কালো পোশাক পরতে চেয়েছিলাম। কেউ আমাকে ভালোবাসতে পারবে না কারণ আমি সত্যি কথা বলিনি।
আমি তোমাকে ছাড়া আর কাউকে কখনো পছন্দ করিনি, এবং এটাই আমার সব থেকে সত্যি কথা। কিন্তু অ্যান্ডি দূরে সরে যায়নি, পরিবর্তে তার হাত দিয়ে ম্যাগিকে টেনে নিয়ে এসেছে আরো কাছে। সে তাকালো এবং দেখলো অ্যান্ডি হাসছে। তুমি কি এখনো আমায় ভালোবাসো অ্যান্ডি? অ্যান্ডি বলল, নিশ্চয়ই ম্যাগি, তুমি সবকিছু আরো সুন্দর করে তুলেছ। আমি আশা করি তুমি তা আরো ভালোভাবে করতে পারবে, অন্তত বিয়ের দিন উপস্থিত হবার আগে। তুমি আমার সব থেকে মনের বন্ধু। কিছুক্ষণ পর ম্যাগি বলল, অ্যান্ডি, কাউন্ট সম্পর্কে সেসব গল্প কি তুমি বিশ্বাস করেছিলে? না, গুরুত্ব দেবার মতন নয়, অ্যান্ডি বলল, কারণ তুমি তোমার গলায় যে চেন পরে আছো তার ছবিটা বিগ মাইক সুলিভানের। তাহলে দেখলে তো মিথ্যে কথা কিরকম ভাবে ধরা পড়ে যায়। যারা এই গল্পটা শুনলেন কেমন লাগলো অবশ্যই জানান, এবং চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরো দূরে ছড়িয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।